আর জামাতের তো ভোট নাই। আপনি সারা বাংলাদেশে তো জামাতের যেটা যেভাবে বলা হচ্ছে, যেভাবে জামাতের ভোট মানে সেই শেয়ার বাজারের মতো জামাতের সিট নেওয়ার জন্য যে একটা একটা উঠে পড়ে লাগছে সবাই, জামাতের ওই সিটটা ছেড়ে দিলেই মনে হয় মানে হয়ে যাব, এই ধরনের কারাকারি আমার কাছে মনে হয় যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বিএনপির সিট ছেড়ে দিলে একটা কথা আছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর কোন দলে আমি একটু সময় যে এক নম্বর কথা হলো, আপনি পছন্দ যে তথ্য দিচ্ছেন যতটা কিন্তু অনেকেই বলবে না যে জামাতের কোনো ভোট নাই, জামাতের ভোট নাই, এটা এগুলো কিন্তু একটা মিথে কারণে একসময় তো আমরা এটাও মনে করতাম যে মেয়েরা শিবিরকে ভোট দেয় না, কিন্তু আমরা তো 5-5টা বিশ্ববিদ্যালয় দেখলাম মেয়েদের হলেও শিবিরের জয় জয়কার। মেয়েরা শিবিরকে ভোট দেয় না, না দেওয়ার যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো আমরা জানি, কিন্তু দেওয়ার যুক্তিগুলি কি আমরা জানি না। তাহলে না জানার কারণটা কি এটা যে আমাদের অজ্ঞতা? তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে যেটা হয়তো আপনি আমি বুঝতে পারছি না, এমন তো হতে পারে। যে 5টা ইউনিভার্সিটিতে জামাতের বা শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছে, এই বিজয়ের পেছনে তাদের যে অনুঘটক, তাদের যে অনুষঙ্গ, যেসব ফ্যাক্টরের জন্য হয়েছে সেগুলো একটু বিচার করি আমরা। জামাত কিন্তু সবসময় চাইছে যে একটা শিক্ষিত, একটা প্রশিক্ষিত বাহিনী তারা তৈরি করবে, খুব ডিসিপ্লিন, এবং তার জন্য তারা স্কুল কলেজ মাদ্রাসা থেকে তাদেরকে ট্রেন আপ করছে এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য যে কোচিং সেন্টারগুলি, জামাত পরিচালিত শিবির পরিচালিত কোচিং সেন্টার, এই যে কথাগুলি বহুদিন ধরে আছে, যার ফলে ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই শিবির পন্থী ছেলে এবং মেয়েদের ভর্তিটা সহজ হয়েছে এবং ব্যাপক সংখ্যক তারা ভর্তি হয়ে গেছে। তারপরে যে আইনটা এটা ছিল যে আপনার দাখিল আলিম পাশ করেই তারা ভর্তি হতে পারতো, এই যে ভর্তি হতে পারছে, এটারও একটা ইয়ে আছে। কিন্তু জনগণকে জামাত এইভাবে প্রশিক্ষিত করছে কিনা, এটা কিন্তু কোনো কিছু নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেকে বলেন যে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না 5টা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জামাতের বা শিবিরের এই যে বিপুল মানে জনপ্রিয়তা, এটা পড়বে, কিছুটা তো ওখানে পড়বে, কারণ যারা এখানে উইন করছে তারা একটা জেন জি প্রজন্মের, একটা ইয়াং প্রজন্মের অংশীদার, এবং তারা তো ভোট দেবে, তারা তো জাতীয় নির্বাচনেও ভোট দেবে। এখন এই ইয়াং ছেলে মেয়েরা কেন এতটা ভোট দিল এই ইউনিভার্সিটিগুলিতে, সেটা কি ট্রান্সলেটেড হবে জাতীয় নির্বাচনে? আমার মনে হয় এরা তো কর্মী, এরা তো অনেক নির্বাচনেই অংশগ্রহণ করবে, ব্যাপকভাবে অংশগ্রহণ করবে, এর একটা ইম্প্যাক্ট পড়বে, কিন্তু এমন ইম্প্যাক্ট পড়বে না যে জামাত বহু জায়গায় মানে 70-80টা সিট পেয়ে একটা ব্যাপক তুলকালাম কাণ্ড করে ফেলবে, সেই ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না। কারণ আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তার সমর্থকের সংখ্যা অনেক কম, এবং আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের যে নির্বাচনের যে 4টা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে, যেগুলিকে বলা হয় যে রিলায়েবল, যেমন 91 এর ইলেকশন, 96 এর জুলাই ইলেকশন, 2001 এর ইলেকশন, 2008 এর ইলেকশনও, এখানে ধারাবাহিক ভাবে জামাতের ভোট কমছে। 91 এর ইলেকশনে জামাত 12% ভোট পেয়েছিল, 12.something ভোট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। আপনার 96 এ জামাত 8% ভোট পেয়েছে এবং 3টা সিট পেয়েছে। 2001 এ জামাত 4.13% ভোট পেয়েছে। 2008 এ জামাত 4.7% ভোট পাইছে। এই যে ধারাবাহিক ভাবে কমছে, 2001 এবং 2008 এর হিসাব থাকলে এভাবে হবে না এই কারণে এই সময় তারা তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে বিএনপির যে আসনগুলি ছিল সেই আসনগুলিতে তো জামাতের ভোট হিসাব করা হয় নাই, ওই ভোটগুলো তো বিএনপির সঙ্গে মিশে গেছে। জামাত যে কয়টা আসন পেয়েছিল নির্বাচনের জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই আসনগুলোর ভোটই কেবল কিন্তু আমরা হিসাব করছি। 4 এবং সেই এটা আসলে জামাতের ভোটের চেয়ে অনেক বেশি। না শুনেন, 2001-এ জামাত সিট পেয়েছে 3টা, 2008-এ জামাত সিট পেয়েছে 2টা, বুঝলেন? এখানে যে জিনিসটা অ্যালায়েন্সটা ছিল 91-এ
অঘোষিত বিএনপির সাথে জামাতের, যে জামাত যেখানে স্ট্রং সেখানে বিএনপি উইক ক্যান্ডিডেট দিছে, এবং সেখানে আপনার জামাতকে তারা ভোট দিছে, 18টা সিট পেয়েছে, কিন্তু 18টা সিট কম না। তো সুতরাং জামাতের যে এই এখন কোশ্চেন আছে যে 2008-এর পরে তো দেশে এক ধরনের না, দেশে ফ্যাসিজম চালু হয়ে গেছিল ধীরে ধীরে একেবারে। সেইখানে মানুষের অনেকটা অ্যালিনিয়েটেড হয়ে গেছে আওয়ামী লীগ থেকে। অনেকে জামাতের ভোট বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা তো একেবারে বসে নাই, কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং ব্যাপকভাবে আপনার আরো একটা জিনিস, যে আমরা সবসময় পপুলার ভোট নিয়ে চিন্তা ভাবনা করি যে কত পার্সেন্ট ভোট পাইলো, পার্সেন্টেজ খুব একটা আসে যায় না, আপনার সিটগুলিতে আসে যায়, যে কোন সিটগুলিতে জামাতের থ্রেশহোল্ড অর্থাৎ সিম্পল মেজরিটি পাইলো অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায়, সেই জায়গাগুলি কিন্তু অনেকটা সুনির্দিষ্ট। আপনার যেমন সাতক্ষীরার যে 5টার মধ্যে 4টে সিটেই জামাত বেশ স্ট্রং, আপনার গাইবান্ধায় সিট আছে স্ট্রং, দিনাজপুরে আছে, আপনার কক্সবাজার আছে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে জামাত তার মানে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করতে পারছে, তাদের আইডিওলজির দিকে আনতে পারছে। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তারা তেমন ভাবে আনতে পারছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এইখানে দেখেন জামাত কিন্তু এই যে সবাই কিন্তু ওই জাতীয় পার্টিকে ইলেকশন থেকে বাদ দিতে চায় কেন? কারণ যদি নির্বাচন হয়, বিএনপির নির্বাচনে উইন করার সম্ভাবনা অনেক বেশি, সিগনিফিক্যান্টলি হাই, তারা সরকার গঠন করার মতো সিট পেয়ে যাবে। কিন্তু সেকেন্ড বিরোধী দল কে হবে, জামাত না জাতীয় পার্টি? এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। জাতীয় পার্টির কিন্তু এখনো সম্ভাবনাময় একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতেছেন? আমি শুধু তো জাতীয় পার্টি না, যে আওয়ামী লীগের ভোটগুলিকে ওই যে আছে না মহাবিশ্বের ডার্ক ফোর্স বলে একটা কথা আছে, দেখা যায় না ডার্ক ফোর্স, কিন্তু অনুভব করা যায়, যে এই গ্রাভিটেশনাল পুল থেকে বলা হয় এখন সেই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেবে, তাদের সামনে তো কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাই, তাদের ধরেন জামাত আছে, বিএনপি আছে, আর অনেক জায়গায় জাতীয় পার্টি আছে। তাদের জন্য জাতীয় পার্টি তাদের ট্রাডিশনাল অ্যালাই, সহযোগী, সব কর্মকাণ্ডের সহযোগী, লুটপাট বলেন, গুম বলেন, এগুলি তো সব জাতীয় পার্টিকেই তারা পাইছে। এখন ন্যাচারালি দেখবেন যে আওয়ামী লীগের অনেক ভোট যেখানে সুটেবল জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, আর যদি মনে করেন স্থানীয় যে আওয়ামী লীগ নেতাদের একটা ইনফ্লুয়েন্স আছে, তারা হয়তো অন্য কাউকে দিতে বলতে পারে, সেই ভোটগুলি তো যাবে। সুতরাং জাতীয় পার্টি এই যে শামীম পাটোয়ারি যে কথাটা বলছে যে জাতীয় পার্টি 70টা সিট পেতে পারে, একেবারে বাড়াই বলে নেই, ইটস পসিবল। তার মানে আপনি কি জাতীয় পার্টির সম্ভাবনাকে জামাত ইসলামের উপরে রাখছেন? অফকোর্স উপরে রাখছি আমি জাতীয় পার্টির সম্ভাবনা, কারণ আপনার ভোটের বিষয়ে এখানে আমরা জাতীয় পার্টিকে লাইক করি বা করি না সে কথা না, তার ভোট কি পরিমাণ আছে, ট্রাডিশনালি তার ভোট বেস গুলি কোথায় কোথায় আছে, এবং তার যে অর্থনৈতিক সক্ষমতা, ব্যাপক টাকা পয়সাও তাদের আছে, এবং আপনি নির্বাচন করার যে আপনার মানে অভিজ্ঞতা সেইটাও আছে তাদের। তাছাড়া জামাতের আর একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই কথাটা আসতেছে যে আপনারা জামাতের সাথে গেছেন কেন, বিএনপি লোকেরাই বলতেছে। এইখানে জামাতের এই এনসিপি কে নেওয়ার ফলে জামাতের ভোট ব্যাংকে একটা আঘাত আসছে। এট দ্য সেম টাইম জামাত তার 71-এর যে একটা কালিমা, ওইটা থেকে মুক্তি পাওয়ারও চেষ্টা করছে, কিন্তু তার কিছু ভোট কমে যাওয়ারও সম্ভাবনা আছে। এবং এই যে এবং এনসিপিরও ক্ষতি হয়েছে। এনসিপি কে লোকে আশা করে নাই যে তারা জামাতের সাথে গাঁটছড়া বাঁধবে। জি, আচ্ছা, আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যাই। ইলেকশনের একটা বড় বিষয় হচ্ছে গণভোট। জুলাই সনদের পক্ষে জনগণের কি অবস্থান হবে, হ্যাঁ অথবা না, এটা। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিজে একটা পক্ষ হয়ে গিয়েছে এবং তারা গণভোটের পক্ষে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। আলী রিয়াজ সাহেব তো মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করছেন যে কিভাবে গণভোটকে হাত জয়যুক্ত করা যায়। তো আবার কেউ কেউ এমনও বলছে যে সরকার যত বেশি, প্রথমত একটা প্রশ্ন উঠেছে যে সরকার এটা করতে পারে কিনা, আপনি এই প্রশ্নের জবাব আমাকে দিবেন। তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, এটা হলো যে সরকার, অনেকে এমন কথা বলছেন যে সরকারের পক্ষ থেকে যত বেশি গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে, হ্যাঁ অথবা নার পক্ষে, যে কোনো একটা, সরকার তো হ্যাঁ চালাচ্ছে,
যদি হা ভোটে যত বেশি তার প্রচারণা করবে, মানুষ তত বেশি নাকে ভোট দিবে। কারণ তাদের বক্তব্য হলো একটা অজনপ্রিয় সরকার, যে কথা বলবে সাধারণ মানুষ তার বিরোধিতা করবে। এটাই হলো আমাদের দেশে ভোটারদের একটা কমন সাইকোলজি। আপনাকে আমি এক্ষেত্রে একটু, আমার প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমি এক্ষেত্রে আপনাকে একটু একটা তথ্য দিয়ে একটু সহযোগিতা করতে চাই। আমার চ্যানেলে আমি একদিন আগে একটা জরিপ দিয়েছিলাম। সেই জরিপে আমার প্রশ্ন ছিল এরকম যে গণভোটে হা ভোট দেওয়ার জন্য সরকার প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে, আইনগত বা নৈতিক ভাবে এটা ঠিক হচ্ছে কিনা তা নিয়েও বিতর্ক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের এমন প্রচারণা কি হা ভোটের সংখ্যা বাড়াবে? উত্তরে 24% লোক বলেছে সরকার যত প্রচার করবে হা ভোট তত বাড়বে। আর 53% লোক বলেছে সরকার যত প্রচার করবে না ভোট তত বাড়বে। আর 17% লোক বলেছে সরকারের প্রচারে কিছু যায় আসে না, ভোট যা হবার তাই হবে। আর 6% লোক কোনো মন্তব্য করতে চান না। আপনার কি মনে হয়, এটা কি তাদের কাজটা নৈতিক হচ্ছে? 1 নম্বর। 2 নম্বর হলো, ভোট কি এতে সরকারের পক্ষে বাড়বে? এখানে দেখেন, সরকার নৈতিকতার প্রশ্নে হেরে গেছে। কারণ সরকার বলছে যে হা ভোট হইলে, হা ভোটে ভোট দিলে, হাতে ভোট দিলে সবকিছু পাওয়া যাবে, নাতে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। তো এই কথা কি সে বলতে পারে কি না? সে তো এটাকে অর্গানাইজ করছে, সে অনেকটা রেফারির মতো। সে সরকার এবং ইলেকশন কমিশন এটা এক ধরনের রেফারির, আম্পায়ারের মতো। তারা কোনো পক্ষ নিতে পারে না। আপনি যদি ওই পোস্টে দেখেন যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে যে আপনি জনগণের মতামত চাচ্ছেন, সরকার এই কথাটাই বলতে পারে যে আপনি সুচিন্তিত মতামতটা দেন, হা এই না এই। সুতরাং এইখানে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং নৈতিক প্রশ্নে তার একটা মানে একটা ব্যাড এক্সাম্পল সৃষ্টি করলো। সে হা ভোট এবং না ভোটের যখন অপশন আসছে না ভোটের, এবং সে বলতেছে হা ভোট হলে সবকিছু হবে, না ভোট হলে কিছুই হবে না, খারাপ জিনিস, একটা ব্যাড বাংলাদেশের জন্য। তাহলে তুমি না ভোট উঠেই দিতা, তুমি শুধু হা ভোটই রাখতা। যদি সবই নিরঙ্কুশ ভাবে ভালো হয় তাহলে শুধু রাখো হা, আর কিছু না। মানে না ভোটেরও তো বেনিফিট থাকতে পারে। যেমন আমি মনে করি যে আমি না ভোট দেব। আমি না ভোট দেব কেন? আমি কোনোভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো একটা সাধারণ বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই ভোটে ব্যালটে আমি যে ব্যালটটা ছাপা হবে সে ব্যালটটা আমি পড়ে দেখেছি, সেখানে 160টা শব্দ, 140টা না, আমি আগে 160টা শব্দ দেওয়া আছে, পড়তেই লাগে 2 মিনিট, এবং সেখানে 4টা প্রপোজিশন, প্রস্তাবনা বা দফা আছে। এক দফায় আছে যে উচ্চকক্ষ থাকবে, আমি উচ্চকক্ষের বিরুদ্ধে। আবার আর এক দফায় আছে যে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা হবে, যেমন যতবারই নির্বাচিত হন না কেন 10 বছরের বেশি হতে পারবেন না। এটা আমি লাইক করি, এটা আমি লাইক করি। এরকম আপনার আছে, কিছু কিছু আছে আমি পছন্দ করি, কিছু কিছু আছে আমি বিরোধিতা করি। এখন আমি একজন সাধারণ বুদ্ধির লোক, আমি কিভাবে ভোট দেবো? হা ভোটও দেবো কিংবা না ভোটও দেবো, তাহলে বাতিল হয়ে যাবে। ভোটের নিয়ম হচ্ছে যে কোনো একটা, আমি কিভাবে দেবো? এখানে অনেকগুলি জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে কি, ভোট মানে ইনফর্মড হওয়া। আপনি যখন একটা ক্যান্ডিডেটকে একটা মার্কায় ভোট দেন, যারা নিরক্ষর তারা তো মার্কা দেখে ভোট দেয়, যারা পড়তে পারে তারা ওই নাম দেখে ভোট দিতে পারে, মার্কাটাই মেইন। এখন দেখেন, তারা কিন্তু জানে যে এই মার্কার এই ক্যান্ডিডেট, তার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়, ব্যাপক প্রচারণা চালানো হয়। ইলেকশন কমিশনও অনেক কিছু প্রকাশ করে ব্যালটে দিয়ে দিচ্ছে। সে ইনফর্ম ভোট দিচ্ছে, ইনফর্ম হয়ে ভোট দিচ্ছে। আমি এই গণভোটে আমি কি ইনফর্ম হয়ে ভোট দিতে পারবো? আমি কি ওই ব্যালটটার যে 4টা দফা আছে পড়ার সময় পাবো? 2 নম্বর কথা হচ্ছে, ওই ব্যালটের মধ্যে দেওয়া আছে যে এই জুলাই সনদের যে 30টা দফা, সেই 30টা দফা সব রাজনৈতিক দল এগ্রি করছে, সেটা হা ভোট দেবে, সেটা আমার মেনে নিতে হচ্ছে। আপনি বলেন তো এই 30টা দফা কোন জায়গায়, কোন ওয়েবসাইটে আছে? কোথায় আছে এই 30টা দফা যেটা এগ্রি করে ই করছে? তারা তো এখানে 84টা দফা দিছে, 48টা দফা ই করছে, বিভিন্ন ধাপে ধাপে। কিন্তু 30টা দফা এবং তার ওয়ার্ডিং গুলি কি, এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। 30টা দফা তারাও লেখছে ওইখানে, সেটা কোথায় আছে? কোথাও নাই। 30টা দফা ওইখানে দিয়ে দিত লেখা যে এই 30টা দফা। আপনার
গণভোট হয় বাইনারি, হা কিংবা না, একটা প্রশ্নের উত্তর থাকে। এইখানে এরা লেজে গোবরে করে ফেলেছে। এখানে অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন। আপনি দেখেন একজন বিএনপির ভোটার, সে তো বিশ্বাস করে 31 দফায়। এইখানে 31 দফায় এইখানে 31 দফায় 31 দফায় অনেক বিষয় আছে যেটা এই ইসের মধ্যে নাই, আপনার এই সংস্কারের মধ্যে নাই। তাহলে সে কি করবে? সে যদি হা বলে আসে, তাহলে তার 31 দফা কায়েম করা হলো না, তাহলে কিছু আছে কন্ট্রাডিক্টরি এই 31 দফার সাথে এই বিষয়টা। আর একটা বিষয় হচ্ছে কি, যে এই সরকার একই একই পার্লামেন্টকে সে দুইটা ভাগে ভাগ করছে। যদি আপনি যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে তার জন্য যে গেজেট নোটিফিকেশন করছে, সেটা যদি আপনি সূক্ষ্মভাবে পড়ে দেখেন, যে এটা একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে একজন সংসদ সদস্য একাধারে সে সংসদ সদস্য, অন্য ধারে সে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার, অনেকটা আপনার এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মতো। ওই পরিষদের যে মেম্বার, পরিষদটার জন্য আলাদা সভাপতি থাকবেন, বেসিক্যালি স্পিকারের মতো আলাদা একটা প্যারালাল বডি তৈরি হচ্ছে। সেখানে প্যারালাল একটা বডি তারা তৈরি করছে, অর্থাৎ সংসদটাকে তারা সম্পূর্ণভাবে আপনার একটা কনফিউশনের মধ্যে সৃষ্টি করছেন। আর একটা বিষয় হচ্ছে যে সংবিধানকে কোনোভাবেই যাতে না করা যায়, চেঞ্জ না করা যায়, তার জন্য তারা রাখছে, অপশন রাখছে যে গণভোট করতে হবে। কিন্তু এইখানে যে অর্থাৎ আপনি যে কনস্টিটিউশনটা করে দিচ্ছেন সেটা ইমিউটেবল, সেটা পার্মানেন্ট, সেটাকে ভবিষ্যৎ জেনারেশন আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, এই জিনিসটা আপনি করে দিচ্ছেন। কিন্তু আপনি এখানে সংবিধানটার যে সংস্কারগুলি যে এইগুলি অ্যাডপ্ট করতেছেন সিম্পল মেজরিটির উপর ভিত্তি করে। আপনার সিম্পল মেজরিটির উপর ভিত্তি করা, এখানে চালাকি আছে, এখানে ব্যাপক একটা চালাকি আছে। আমি মনে করি কি এই গণভোট দিয়ে এই ইউনূস সরকার তাদের অনেক সুদূর প্রসারী অনেক পরিকল্পনা। আর জামাতের তো ভোট নাই, আপনি সারা বাংলাদেশে তো জামাতের যে যেটা যেভাবে বলা হচ্ছে, যেভাবে জামাতের ভোট মানে সেই শেয়ার বাজারের মতো জামাতের সিট নেওয়ার জন্য যে একটা একটা উঠে পড়ে লাগছে সবাই, জামাতের ওই সিটটা ছেড়ে দিলেই মনে হয় মানে হয়ে যাব, এই ধরনের কারাকারি আমার কাছে মনে হয় যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বিএনপির সিট ছেড়ে দিলে একটা কথা আছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর কোন দলের আমি একটু থামাই যে একটা কথা হলো আপনি প্রশ্নপত্র যে তথ্য দিচ্ছেন, তথ্যটা কিন্তু অনেকেই নেবে না যে জামাতের কোনো ভোট নাই, জামাতের ভোট নাই, এটা এগুলো কিন্তু একটা মিথে কারণে একসময় তো আমরা এটাও মনে করতাম যে মেয়েরা শিবিরকে ভোট দেয় না, কিন্তু আমরা তো পাঁচটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম মেয়েদের হলেও শিবিরের জয় জয়কার। মেয়েরা শিবিরকে ভোট দেয় না, না দেওয়ার যে যুক্তিগুলি, এই যুক্তিগুলো আমরা জানি, কিন্তু দেওয়ার যুক্তিগুলিকে আমরা জানি না। তাহলে না জানার কারণটা কি এটা যে আমাদের অজ্ঞতা? তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে যেটা হয়তো আপনি আমি বুঝতে পারছি না, এমন তো হতে পারে। যে 5টা ইউনিভার্সিটিতে জামাতের বা শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছে, এই বিজয়ের পেছনে তাদের যে অনুঘটক, তাদের যে অনুষঙ্গ, যেসব ফ্যাক্টরের জন্য হয়েছে সেগুলো একটু বিচার করি আমরা। জামাত কিন্তু সবসময় চাইছে যে একটা শিক্ষিত, একটা প্রশিক্ষিত বাহিনী তারা তৈরি করবে, খুব ডিসিপ্লিন, এবং তার জন্য তারা স্কুল কলেজ মাদ্রাসা থেকে তাদেরকে ট্রেন আপ করছে এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য যে কোচিং সেন্টারগুলি, জামাত পরিচালিত শিবির পরিচালিত কোচিং সেন্টার, এই যে কথাগুলি বহুদিন ধরে আছে, যার ফলে ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই শিবির পন্থী ছেলে এবং মেয়েদের ভর্তিটা সহজ হয়েছে এবং ব্যাপক সংখ্যক তারা ভর্তি হয়ে গেছে। তারপরে যে আইনটা এটা ছিল যে আপনার দাখিল আলিম পাশ করেই তারা ভর্তি হতে পারত, এই যে ভর্তি হতে পারছে, এটারও একটা ইয়ে আছে। কিন্তু জনগণকে জামাত এইভাবে প্রশিক্ষিত করছে কিনা এটা কিন্তু কোনো কিছু নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেকে বলেন যে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না 5টা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জামাতের বা শিবিরের এই যে বিপুল
মানে জনপ্রিয়তা, এটা পড়বে, কিছুটা তো ওখানে পড়বে। কারণ যারা এখানে উইন করছে তারা একটা জেন জি প্রজন্মের, একটা ইয়াং প্রজন্মের আহ, অংশীদার, এবং তারা তো ভোট দেবে, তারা তো জাতীয় নির্বাচনেও ভোট দেবে। এখন এই ইয়াং ছেলে মেয়েরা কেন এতটা ভোট দিল এই ইউনিভার্সিটি গুলিতে, সেটা কি ট্রান্সলেটেড হবে জাতীয় নির্বাচনে? আমার মনে হয় এরা তো কর্মী, এরা তো অনেক নির্বাচনে অংশগ্রহণ করবে, ব্যাপকভাবে অংশগ্রহণ করবে, এর একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু এমন ইম্প্যাক্ট পড়বে না যে জামাত বহু জায়গায় মানে 70-80টা সিট পেয়ে একটা ব্যাপক টুনকালাম কাণ্ড করে ফেলবে, সেই ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না। কারণ আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তার সমর্থকের সংখ্যা অনেক কম, অনেক কম। এবং আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের যে নির্বাচনের যে 4টা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে, যেগুলিকে বলা হয় যে রিলায়েবল, যেমন 91 এর ইলেকশন, 96 এর জুনের ইলেকশন, 2001 এর ইলেকশন, 2008 এর ইলেকশনও, এখানে ধারাবাহিক ভাবে জামাতের ভোট কমছে। 91 এর ইলেকশনে জামাত 12% ভোট পেয়েছিল, 12 দশমিক ভোট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। আপনার 96 এ জামাত 8% ভোট পেয়েছে এবং 3টা সিট পেয়েছে। 2001 এ জামাত 4.13% ভোট পেয়েছে। 2008 এ জামাত 4.7% ভোট পেয়েছে। এই যে ধারাবাহিক ভাবে কমছে, 2001 এবং 2008 হিসাব থাকলে এভাবে হবে না। হবে না এই কারণে, এই সময়ে তারা তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে বিএনপির যে আসনগুলি ছিল সেই আসনগুলিতে তো জামাতের ভোট হিসাব করা হয় নাই, ওই ভোটগুলো তো বিএনপির সঙ্গে মিশে গেছে। জামাত যে কয়টা আসন পেয়েছিল নির্বাচনের জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই আসনগুলোর ভোটই কেবল কিন্তু আমরা হিসাব করছি। 4 এবং সেই এটা আসলে জামাতের ভোটের চেয়ে অনেক বেশি। না শুনেন, 2001-এ জামাত সিট পেয়েছে 3টা, 2008-এ জামাত সিট পেয়েছে 2টা, বুঝলেন? এখানে যে জিনিসটা অ্যালায়েন্সটা ছিল 91-এ অঘোষিত বিএনপির সাথে জামাতের, যে জামাত যেখানে স্ট্রং সেখানে বিএনপি উইক ক্যান্ডিডেট দিছে, এবং সেখানে আপনার জামাতকে তারা ভোট দিছে, 18টা সিট পেয়েছে, কিন্তু 18টা সিট কম না। তো সুতরাং জামাতের যে এই এখন কোশ্চেন আছে যে 2008-এর পরে তো দেশে এক ধরনের না, দেশে ফ্যাসিজম চালু হয়ে গেছে ধীরে ধীরে একেবারে। সেইখানে মানুষের অনেকটা অ্যালিনিয়েটেড হয়ে গেছে আওয়ামী লীগ থেকে। অনেকে জামাতের ভোট বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা তো একেবারে বসে নাই, কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং ব্যাপকভাবে আপনার আরো একটা জিনিস, যে আমরা সবসময় পপুলার ভোট নিয়ে চিন্তা ভাবনা করি যে কত পার্সেন্ট ভোট পাইলো, পার্সেন্টে খুব একটা আসে যায় না, আপনার সিটগুলিতে আসে যায় যে কোন সিটগুলিতে জামাতের থ্রেশহোল্ড অর্থাৎ সিম্পল মেজরিটি পাইলো অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায়, সেই জায়গাগুলি কিন্তু অনেকটা সুনির্দিষ্ট। আপনার যেমন সাতক্ষীরার যে 5টার মধ্যে 4টে সিটেই জামাত বেশ স্ট্রং, আপনার গাইবান্ধায় সিট আছে স্ট্রং, দিনাজপুরে আছে, আপনার কক্সবাজার আছে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে জামাত তার মানে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করতে পারছে, তাদের আইডিওলজির দিকে আনতে পারছে। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তারা তেমন ভাবে আনতে পারছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এখানে দেখেন জামাত কিন্তু এই যে সবাই কিন্তু জাতীয় পার্টিকে ইলেকশন থেকে বাদ দিতে চায় কেন? কারণ যদি নির্বাচন হয়, বিএনপির নির্বাচনে উইন করার সম্ভাবনা অনেক বেশি, সিগনিফিক্যান্টলি হাই, তারা সরকার গঠন করার মতো সিট পেয়ে যাবে। কিন্তু সেকেন্ড বিরোধী দল কে হবে, জামাত না জাতীয় পার্টি? এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। জাতীয় পার্টির কিন্তু এখনো সম্ভাবনাময় একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতেছেন? আমি শুধু তো জাতীয় পার্টি না, যে আওয়ামী লীগের ভোটগুলিকে ওই যে আছে না মহাবিশ্বের ডার্ক ফোর্স বলে একটা কথা আছে, দেখা যায় না ডার্ক ফোর্স, কিন্তু অনুভব করা যায় যে এই গ্রাভিটেশনাল পুল থেকে বলা হয়। এখন সেই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেবে? তাদের সামনে তো কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাই, তাদের ধরেন জামাত আছে, বিএনপি আছে, আর অনেক জায়গায় জাতীয় পার্টি আছে। তাদের জন্য জাতীয় পার্টি তাদের ট্রাডিশনাল অ্যালাই, সহযোগী, সব কর্মকাণ্ডের সহযোগী, লুটপাট বলেন, গুম বলেন, এগুলি তো সব জাতীয় পার্টিকেই তারা পাইছে। এখন ন্যাচারালি দেখবেন যে
আওয়ামী লীগের অনেক ভোট যেখানে সুটেবল জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, আর যদি মনে করেন স্থানীয় যে আওয়ামী লীগ নেতাদের একটা ইনফ্লুয়েন্স আছে, তারা হয়তো কাউকে অন্য কাউকে দিতে বলতে পারে, সেই ভোটগুলিতে যাবে। সুতরাং জাতীয় পার্টি এই যে শামীম পাটোয়ারি যে কথাটা বলছে যে জাতীয় পার্টি 70টা সিট পেতে পারে, একেবারে বাড়াই বলে নেই, ইটস পসিবল। তার মানে আপনি কি জাতীয় পার্টির সম্ভাবনাকে জামাত ইসলামের উপরে রাখছেন? অফকোর্স উপরে রাখছি আমি জাতীয় পার্টির সম্ভাবনা, কারণ আপনার ভোটের বিষয়ে এখানে আমরা জাতীয় পার্টিকে লাইক করি বা করি না সে কথা না, তার ভোট কি পরিবার আছে, ট্রাডিশনালি তার ভোট বেস গুলি কোথায় কোথায় আছে, এবং তার যে অর্থনৈতিক সক্ষমতা, ব্যাপক টাকা পয়সাও তাদের আছে, এবং আপনি নির্বাচন করার যে আপনার মানে অভিজ্ঞতা সেইটাও আছে তাদের। তাছাড়া জামাতের আর একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই কথাটা আসতেছে যে আপনারা জামাতের সাথে গেছেন কেন, বিএনপি লোকেরাই বলতেছে। এইখানে জামাতের এই এনসিপি কে নেওয়ার ফলে জামাতের ভোট ব্যাংকে একটা আঘাত আসছে। এট দ্য সেম টাইম জামাত তার 71-এর যে একটা কালিমা ওইটা থেকে মুক্তি পাওয়ারও চেষ্টা করছে, কিন্তু তার কিছু ভোট কমে যাওয়ারও সম্ভাবনা আছে, এবং এই যে এবং এনসিপিরও ক্ষতি হয়েছে। এনসিপি কে লোকে আশা করে নাই যে তারা জামাতের সাথে গাঁটছড়া বাঁধবে। জি, আচ্ছা, আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যাই। ইলেকশনে একটা বড় বিষয় হচ্ছে গণভোট। জুলাই সনদের পক্ষে জনগণের কি অবস্থান হবে, হ্যাঁ অথবা না, এটা। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিজে একটা পক্ষ হয়ে গিয়েছে এবং তারা গণভোটের পক্ষে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। আলী রিয়াজ সাহেব তো মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করছেন যে কিভাবে গণভোটকে হাত জয়যুক্ত করানো যায়। তো আবার কেউ কেউ এমনও বলছে যে সরকার যত বেশি, এটা প্রথমত একটা প্রশ্ন উঠেছে যে সরকার এটা করতে পারে কিনা, আপনি এই প্রশ্নের জবাব আমাকে দিবেন। তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, এটা হলো যে সরকার, অনেকে এমন কথা বলছেন যে সরকারের পক্ষ থেকে যত বেশি গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে, হ্যাঁ অথবা নার পক্ষে, যে কোনো একটা, সরকার তো হ্যাঁ চালাচ্ছে, যদি হ্যাঁ পক্ষে যত বেশি তার প্রচারণা করবে মানুষ তত বেশি নাকে ভোট দেবে। কারণ তাদের বক্তব্য একটা অজনপ্রিয় সরকার, যে কথা বলবে সাধারণ মানুষ তার বিরোধিতা করবে। এটাই হলো আমাদের দেশে ভোটারদের একটা কমন সাইকোলজি। আপনাকে আমি এক্ষেত্রে একটু, আমার প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমি এক্ষেত্রে আপনাকে একটু একটা তথ্য দিয়ে একটু সহযোগিতা করতে চাই। আমার চ্যানেলে আমি একদিন আগে একটা জরিপ দিয়েছিলাম। সেই জরিপে আমার প্রশ্ন ছিল এরকম যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সরকার প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে, আইনগত বা নৈতিক ভাবে এটা ঠিক হচ্ছে কিনা তা নিয়েও বিতর্ক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের এমন প্রচারণা কি হ্যাঁ ভোটের সংখ্যা বাড়াবে? উত্তরে 24% লোক বলেছে সরকার যত প্রচার করবে হ্যাঁ ভোট তত বাড়বে। আর 53% লোক বলেছে সরকার যত প্রচার করবে না ভোট তত বাড়বে। আর 17% লোক বলেছে সরকারের প্রচারে কিছু যায় আসে না, ভোট যা হবার তাই হবে। আর 6% লোক কোনো মন্তব্য করতে চান না। আপনার কি মনে হয়, এটা কি তাদের কাজটা নৈতিক হচ্ছে? 1 নম্বর। 2 নম্বর হলো, ভোট কি এতে সরকারের পক্ষে বাড়বে? এখানে দেখেন, সরকার নৈতিকতার প্রশ্নে হেরে গেছে, কারণ সরকার বলছে যে হা ভোট হইলে, হা ভোটে ভোট দিলে, হাতে ভোট দিলে সবকিছু পাওয়া যাবে, নাতে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। তো এই কথা কি সে বলতে পারে কি না? সে তো এটাকে অর্গানাইজ করছে, সে অনেকটা রেফারির মতো, সে সরকার এবং ইলেকশন কমিশন এটা এক ধরনের রেফারি, আম্পায়ারের মতো, তারা কোনো পক্ষ নিতে পারে না। আপনি যদি ওই পোস্ট দেখেন যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে, যে আপনি জনগণের মতামত চাচ্ছেন, সরকার এই কথাটাই বলতে পারে যে আপনি সুচিন্তিত মতামতটা দেন, হ্যাঁ এই না এই। সুতরাং এইখানে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং নৈতিক প্রশ্নে তার একটা মানে একটা ব্যাড এক্সাম্পল সৃষ্টি করলো। সে হা ভোট এবং না ভোটের যখন অপশন আসছে না ভোটের, এবং সে বলতেছে হা ভোটের সবকিছু হবে, না ভোটের কিছুই হবে না, খারাপ জিনিস, একটা ব্যাড বাংলাদেশের জন্য। তাহলে তুমি না ভোট উঠেই দিতা, তুমি শুধু হা ভোটই রাখতা,
যদি সবই নিরঙ্কুশ ভাবে ভালো হয় তো শুধু রাখো আর কিছু না। মানে না ভোটেরও তো বেনিফিট থাকতে পারে। যেমন আমি মনে করি